Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. Let's get started. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 15 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিয়মিত আমরা আমাদের কথায় ব্যবহার করি এরকম গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার, কিছু বাক্য গঠন পদ্ধতি শিখবো, যেগুলোর মাধ্যমে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো প্রথম স্ট্রাকচার যেটা শিখবো সেটা হচ্ছে আই এম প্রাউড অফ। আই এম প্রাউড অফ মানে হচ্ছে আমি গর্বিত। অর্থাৎ আমরা, আপনি যদি বলতেছেন যে আমি এটা নিয়ে গর্বিত, আমি কোনো কিছু নিয়ে গর্বিত, তাহলে আই এম প্রাউড অফ এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। আই এম প্রাউড অফ এর পরে কি করতে হবে? নাউন বা ইসিমটা বসাতে, নামটা বসাতে হবে আপনি যে জিনিসটা নিয়ে গর্বিত। যেমন আমি তোমাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ। ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি আমার ফ্যামিলি বা পরিবার নিয়ে গর্বিত, I am proud of my family. I am proud of my family. এভাবে I am proud of my family. তারপর I am proud of my work. আমি আমার কাজ নিয়ে গর্বিত। I am proud of my work. My work মানে কি? আমার কাজ। অর্থাৎ I am proud of এই এতটুকু আপনার মনে রাখতে হবে। তারপরে যে জিনিসটা নিয়ে আপনি গর্ব করছেন, গর্বিত, শুধুমাত্র সেই শব্দটা বসিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তারপরে বাক্যটা দেখুন, আমি আমার রেজাল্ট নিয়ে গর্বিত। আই এম প্রাউড অফ মাই রেজাল্টস। রেজাল্টস, আই এম প্রাউড অফ মাই রেজাল্টস। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমার দেশ, মাই কান্ট্রি। তো আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। আচ্ছা, এবার বলুন তো, আমি আমার স্কুল নিয়ে গর্বিত, এটা ইংলিশে কি হবে? আমি আমার I স্কুল নিয়ে, am I am of my school. আই এম প্রাউড অফ মাই স্কুল। আমি আমার শিক্ষক নিয়ে গর্বিত, টিচার নিয়ে। I'm, I am proud of my teacher. টিচার, Teacher. হ্যাঁ, আই এম প্রাউড অফ মাই টিচার। তো এভাবে দেখুন আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এই যে আমি আমার আমার বন্ধুকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ মাই Friend. ফ্রেন্ড। ফ্রেন্ড, ঠিক আছে। আমি আমি বাংলাদেশ নিয়ে গর্বিত। I am proud of my Bangladesh. মাই বাংলাদেশ বলার দরকার নাই, অথবা বলতে পারেন আমার বাংলাদেশ নিয়ে গর্বিত। হ্যাঁ, আই এম প্রাউড অফ মাই বাংলাদেশ। বাংলাদেশ। আমি আমার ডিস্ট্রিক্ট, জেলা নিয়ে গর্বিত। I am proud of my district. ডিস্ট্রিক্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে এইভাবে আমি আমি গর্বিত এই ধরনের বাক্য বলার ক্ষেত্রে আই এম প্রাউড অফ এই ইয়াটা ব্যবহার করবেন। প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। তারপর দেখুন, দ্বিতীয় যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে, মানে আমরা বলি না যে আমি আমি এই বিষয়টা নিয়ে খুব উত্তেজিত, খুবই মানে এই মানে কি বলবো, অনেক বেশি আগ্রহী। অনেক বেশি আগ্রহের ক্ষেত্রে যে এটা বল, আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড। এক্সাইটেড বা এক্সাইটেড, আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত। অ্যাবাউট, অ্যাবাউট দিতে হয়। তারপর হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে বিষয় বা সম্পর্কে, সম্বন্ধে। অ্যাবাউট, তারপর নাউন মানে যে ইসিমটা সেটা বসিয়ে দেবেন, যে যে বিষয়টা নিয়ে আপনি খুব এক্সাইটেড বা উত্তেজিত। যেমন আমার নতুন বই নিয়ে আমি খুব উত্তেজিত। আই এম এক্সাইটেড অ্যাবাউট। আই এম এক্সাইটেড অ্যাবাউট, আমি উত্তেজিত অ্যাবাউট বিষয় বা নিয়ে, সম্পর্কে। কি সম্পর্কে? মাই নিউ বুক, আমার নতুন বই নিয়ে। আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই নিউ বুক, আমি আমার নতুন বই নিয়ে খুব উত্তেজিত। তারপর দেখুন, তোমার আশা নিয়ে আমি উত্তেজিত। তোমার আশা মানে তুমি যে আসবে এই বিষয়ে। আই এম এক্সাইটেড অ্যাবাউট ইউর ভিজিট। ভিজিট অর্থ কি? আসা বা ভ্রমণ করা, দেখা মানে দেখা সাক্ষাৎ করা। তো আই এম এক্সাইটেড অ্যাবাউট ইউর ভিজিট। তারপর দেখুন, ভ্রমণ নিয়ে আমি খুব উত্তেজিত বা রোমাঞ্চিত বা খুবই আগ্রহী আর কি। তো আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। ট্রিপ অর্থ হচ্ছে ভ্রমণ, অথবা ট্রাভেলও বলতে পারেন, ট্রাভেল বা ট্যুর। ট্রিপ শব্দের অর্থ হচ্ছে আপনার ভ্রমণ, সফর করা, ভ্রমণ করা। তারপর দেখুন, ইংরেজি শেখা নিয়ে আমি খুব আগ্রহী বা খুব উত্তেজিত। আই এম এক্সাইটেড অ্যাবাউট লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ। খেয়াল করবেন একটা জিনিস, এই যে আমরা যখন আই এম এক্সাইটেড অ্যাবাউট দিব, অ্যাবাউটের পরে যখন নাউন ব্যবহার করবো, সরাসরি মানে নাম ব্যবহার করবো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছু, তখন
ডাইরেক্ট নামটা বসিয়ে দেবো বা ওই জিনিসটা বসিয়ে দেবো। কিন্তু যখন ভার্ব ব্যবহার করবো, যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে, কাজ করতে আমি খুব উত্তেজিত বা করার ক্ষেত্রে, আমি খেলতে বা আমি শিখতে, তখন কি করতে হবে? ভার্ব দিতে হবে, ভার্ব ওয়ান মানে ভার্ব, মূল ভার্ব যেটা দিয়ে সাথে আইএনজি যুক্ত করতে হবে, এই যে আইএনজি। তো আই এম অ্যাবাউট লার্নিং ইংলিশ, আই এম এক্সাইটেড অ্যাবাউট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা নিয়ে খুবই আগ্রহী বা উত্তেজিত ইংরেজি শিখতে। আমি যদি বলি আমি ইয়া করতে, এ, ঘুমাতে, না ঘুমাতে না, আমি ফুটবল খেলতে, আমি খেলার ক্ষেত্রে খুবই উত্তেজিত খেলতে। আই এম এক্সাইটেড অ্যাবাউট প্লেয়িং ফুটবল। লার্ন আছে লার্নিং, ওখানে হবে প্লেয়িং ফুটবল। এভাবে আমার ভবিষ্যৎ নিয়ে আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই ফিউচার। আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই ফিউচার। এবার আপনি বলুন, আমি আমার সফলতা নিয়ে উত্তেজিত। I'm excited about my success. সাকসেস, আই এম সাকসেস মানে কি? সফলতা। আই এম এক্সাইটেড Well, অ্যাবাউট মাই সাকসেস। আচ্ছা, আমি আমার রেজাল্ট নিয়ে উত্তেজিত। I'm excited about the result. দ্য রেজাল্ট নিয়ে, আচ্ছা। আমার জন্মদিন নিয়ে আমি খুব উত্তেজিত। I'm excited about my birthday. বার্থডে, বার্থডে, হ্যাঁ মাশাল্লাহ। তো এভাবে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তো আপনি মানে কোনো একটা বিষয়ে যদি মানে খুব বেশি উত্তেজিত হন, খুব বেশি আগ্রহী হন, স্বাভাবিকভাবে যদি এ, অল্প আগ্রহ থাকে, তখন ওই যে আই এম ইন্টারেস্টেড ইন, ও ইন দিয়ে পরে ব্যবহার করতে হয়। ইন্টারেস্ট, যে বিষয়ে ইন্টারেস্ট আছে ওটা সাধারণ। আর যদি আপনি খুব বেশি আগ্রহী হন, খুব বেশি উত্তেজিত থাকেন, সিরিয়াস থাকেন, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। আই এম এক্সাইটেড অ্যাবাউটের পরে যে বিষয়টা নিয়ে আপনি উত্তেজিত বা আগ্রহ, সেই বিষয়টা বসিয়ে দেবেন এভাবে। তারপর দেখো 3 নাম্বার, আমরা অনেক সময় বলি যে ভাই আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই। তোমার এই সম্পর্কে আমার কোনো তোমার পরীক্ষা সম্পর্কে আমি কিছু জানি না, আমার কোনো আইডিয়া নেই। ইংরেজি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ভাই আমার কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই, এই ধরনের কথা যদি আমরা বাংলায় বলি, তো ইংলিশে যখন বলতে চাবো তখন আমাদের যেই একটা স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, অ্যাবাউট বিষয়ে বা সম্পর্কে বা ব্যাপারে। তো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে এইটা। তো দেখুন, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, দিস, এই বিষয়ে, এই ব্যাপারে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। আচ্ছা, নিয়ম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য রোল অর্থ কি? নিয়ম। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, অ্যাবাউট দ্য নিয়ম সম্পর্কে। আচ্ছা, পরীক্ষা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বা আমি কিছুই জানি না। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দি এক্সাম। দি হবে, অ্যাবাউট দি এক্সাম। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দি এক্সাম, পরীক্ষা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এবার বলুন, ইংরেজি ইংলিশ গ্রামার বা ইংরেজি গ্রামার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি অজ্ঞ বা আমি জানি না, বা I আমার have কোনো no idea. I have no idea about English grammar. অ্যাবাউট ইংলিশ গ্রামার। আচ্ছা, আপনি মনে হয় ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন, তাই তো না? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, আমি সবসময় ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে মানে ট্রাই করে আর কি, সবসময় আচ্ছা মানে আচ্ছা, আহ, এই জন্য তো আপনি মানে ইংলিশ শব্দের শেষে আর উচ্চারণ করছেন না। এটা এটা আবার ভালো, কারণ ব্রিটিশ অ্যাকসেন্ট যে কোনো একটা অ্যাকসেন্ট ফলো করলে ভালো। আপনি যদি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করেন, তাহলে আমেরিকানদের মতো আমেরিকানরা আর উচ্চারণ করে মোটা করে। যেমন আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইংলিশ স্যার, গ্রামার, মোটা করে বলে গ্রামার। এই ব্রিটিশরা বলে গ্রামা, গ্রামা, আর উচ্চারণ করে না ওরা শেষের আরটা। জি। স্যার আমি আমেরিকান প্লাস ব্রিটিশ দুটোই মানে মানে দুটোই ভাষাতে আমি কথা বলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুইটাই জানা থাকলে ভালো, কাজে লাগে। তাহলে দেখো, রান্না করতে আমি কিছুই জানি না বা আমার কোনো আইডিয়া নেই। আই হ্যাভ নো আইডিয়া I have no অ্যাবাউট idea. অ্যাবাউট কুকিং, হ্যাঁ, কুকিং। তো দেখুন একটা বিষয়, যখন আপনি কোনো একটা কাজ করার ক্ষেত্রে যদি বলেন যে আমার কোনো একটা কাজ করতে আপনার কোনো আইডিয়া নেই, তখন কি করবেন? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট এর পরে কি করবেন? ওই ভার্বটা নিয়ে আসবে, যে কাজ সম্পর্কে বলছেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে ভার্বটা হবে। বসাই দিতে হবে। কুকিং, হ্যাঁ, খেলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। I have no idea about play. অ্যাবাউট প্লেইং না, প্লেইং, আইএনজি যুক্ত হবে, প্লেইং, অ্যাবাউট প্লেইং। আচ্ছা, তারপর বলুন, আহ,
কাজ করার ক্ষেত্রে আমার কোনো আইডিয়া নেই, কাজ করার। I ওয়ার্ক, have no idea about working. ওয়ার্কিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আর কি আছে? এই ধরনের এরকম বাক্য অনেক বলা যাবে, সমস্যা নেই। তারপর দেখুন, স্যার গাড়ি এটা চালানো এরকম সম্পর্কে, করে অনেকগুলো হ্যাঁ গাড়ি চালানো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ড্রাইভিং I have no idea about driving. বা ড্রাইভিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কত আমি জানি না, সময়ের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য টাইম, অ্যাবাউট দ্য টাইম। আচ্ছা, আহ, তারপর আরো বাক্য দিয়েছি, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য প্রাইস, দাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আহ, এরকম ভাবে দেখুন, ইংরেজিতে কথা বলার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, I have no idea about speaking English. about speaking English. I have no idea about speaking English. English. তো এইভাবে কোনো কিছু ধারণা নেই যদি বলতে চান, তখন বলবেন আই হ্যাভ নো আইডিয়া। এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন কথা বলার মধ্যে। তারপর দেখুন, ভাই কোনো কিছু করার নাই, কোনো কিছুই করার নাই, কিছু খাওয়ার নাই, কিছু করার নাই, কিছুই দেখার নাই, এই জাতীয় বাক্য আমরা বলি। তো এরকম বাক্য আমরা যদি ইংলিশে বলতে চাই সহজে, তাহলে বলবো নাথিং টু। নাথিং টু স্ট্রাকচার বাক্য, নাথিং টু এরপরে হচ্ছে ভার্ব বসাবে। যেমন দেখুন, কোনো কিছু করার নেই, ভাই কোনো কিছু করার নাই, নাথিং টু ডু। দেখুন নাথিং, নাথিং টু Nothing to ডু। do. তারপর দেখুন, কোনো কিছু বলার নেই, নাথিং টু সে। হ্যাঁ, নাথিং টু সে, কোনো কিছু বলার নেই। বলুন, কোনো কিছু খাওয়ার নেই, Nothing to eat. নাথিং টু ইট। আচ্ছা, তারপর কোনো কিছু পরার নেই, মানে পরিধান করা, ওয়্যার, ওয়্যার অর্থ হচ্ছে পরিধান করা। দেখুন নাথিং টু ওয়্যার, কোনো কিছু পরার নেই। আর কোনো কিছু আবার, এটা হচ্ছে পড়া মানে পরিধান করা, এটা হচ্ছে পড়া মানে বই পড়া। কোনো কিছু পড়ার নেই, পড়ার, বলুন। Nothing. Nothing to read. নাথিং টু রিড, কোনো কিছু পড়ার নেই। কোনো কিছু কেনার নেই, কেনার, Nothing to buy. নাথিং টু সেটা বয় বাই। না বাই হবে? বাই বাই বাই, উচ্চারণটা বাই, ইউ আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে বাই। নাথিং টু বাই, কোনো কিছু কেনার নেই। কোনো কিছু শেখার নেই, Not, nothing to learn. নাথিং টু লার্ন, মাশাআল্লাহ। কোনো কিছু লেখার নেই, Not, nothing to write. মাশাআল্লাহ। আর কোনো বিষয়ে কথা বলার নেই, Nothing to talk about. আর নাথিং টু টক অ্যাবাউট। টক অ্যাবাউট মানে কোনো বিষয়, অ্যাবাউট দিয়েছে মানে কোনো একটা বিষয়ে কথা বলা। তো নাথিং টু টক অ্যাবাউট, কোনো বিষয়ে কথা বলা নেই। কোনো কিছু পান করার নেই, Nothing to drink. নাথিং টু ড্রিঙ্ক। ঠিক আছে, এইভাবে এই ব্যবহার করবেন, এইভাবে বলবেন মানে পরিস্থিতি অনুযায়ী যে ভাই, এখন আপনাকে কেউ করতে প্রশ্ন করতে পারে, জিজ্ঞেস করতে পারে, ভাই তো তোমার কি কোনো কিছু বলার আছে? তখন বলবেন, না ভাই আমার কোনো কিছু বলার নেই। তো নাথিং টু সে, নাথিং টু টেল। ভাই কোনো কিছু, আর কোনো কিছু খাওয়ার আছে, কিছু খাবা? নাথিং টু ইট, কোনো কিছু খাওয়ার নেই। নাথিং টু সি, কোনো কিছু দেখার নেই। এইভাবে, এখানে এভাবে কনসেপ্টটা মানে অনেক পরিস্থিতি ইম্পর্টেন্ট। অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বাক্য বলতে হবে। তো দেখেন, এই যে এই ধরনের বাক্য যদি বলতে চান, অবশ্যই আপনাদেরকে এরকম স্ট্রাকচার জানা থাকতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে না, জাস্ট শুধু স্ট্রাকচার গুলো, নাথিং টু, এই কথাটা মনে রাখবেন যে কোনো কিছু করার নেই, এক্ষেত্রে নাথিং টু কথাটা ব্যবহৃত হয়। তাহলে আপনি নিজে শত শত হাজার হাজার বাক্য বানাতে, কারণ এখানে তো আমি মাত্র 10টা ভার্ব দিয়ে দিয়েছি। এখানে আপনি আরো শুধু ভার্বটা পরিবর্তন করবেন, টু এর পরে ভার্ব বসাবেন। যেমন কোনো কিছু রান্না করার নেই, নাথিং টু কুক, কুক বসিয়ে দিবেন। ঠিক আছে, কোনো কিছু দেখার নেই, নাথিং টু সি, সি অর্থ কি দেখা। এইভাবে এ করবে, এই বাক্য বানাতে হবে। তারপর দেখুন, ভাই আমি খাবো খাবো বলে ভাবছি, আমি যদি এই যে নাথিং টু ড্রিঙ্ক, স্যার এই হ্যাঁ বলুন, হ্যাঁ স্যার ড্রিঙ্ক, আমি যদি বলি যে নাথিং টু ড্রিঙ্ক, কিন্তু আমি যদি ভার্ব ওখানে ভার্ব টু বসাই তাহলে কি হবে? মানে ড্রিঙ্কের যে ভার্ব যে টু। হ্যাঁ ড্রিঙ্ক, ড্রিঙ্ক, না এই যে এখানে ট্রু তো একটা আসছে, যেখানে টু অলরেডি তো টু চলে আসছে, নাথিং টু, এই যে নাথিং টু, এই টু এর তো চলে আসছে, আর নতুন করে আবার টু বসাতে হবে না। ঠিক আছে, শুধু ভার্বটা পরিবর্তন করবে, নাথিং টু ইট, নাথিং টু এরকম হবে। ওই যে ভার্ব মানে দ্বিতীয় ভার্ব হবে না, তাই তো? হ্যাঁ, শুধু ভার্বটা বসাবেন, নাথিং টু এটা ঠিক থাকবে, মানে নাথিং এর পর টু থাকবে, তারপরে ভার্বটা বসাবেন, ডাইরেক্ট ভার্ব, ভার্ব ওয়ান। ভার্ব তো তিন ধরনের, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ঠিক আছে, ভার্ব থ্রি।
অর্থাৎ ভার্বের তিনটা রূপ আছে। ভার্বের পাস্ট ফর্ম মানে, সরি, হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, কিন্তু ভার্বের স্যার প্রেজেন্ট কিন্তু ফর্ম স্যার এটাকে ভার্ব আমার ওয়ান কথা বলা একটু হয়। বলবেন? হ্যাঁ, মানে ভার্বের তিন ধরনের বলতে কি, ভার্বের তিনটা অবস্থা, একটা হচ্ছে স্যার আপনি এই প্রেজেন্ট যে ফর্ম। বললেন না যে ড্রিঙ্ক মানে তো ভার্ব ওয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। আচ্ছা, সেটা, হ্যালো জি জি, বলুন বলুন। স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কাঁপতেছে রে। ভূমিকম্প হচ্ছে না তো? মনে হচ্ছে। না স্যার। আহ, হঠাৎ করে মানে মনে হচ্ছে ল্যাপটপ কাঁপতেছে। যাই হোক, তো আচ্ছা, সমস্যা নেই। এই নেটওয়ার্কের সমস্যার কারণে হচ্ছে। আচ্ছা, দেখুন, তারপর আমি কোনো কিছু করব করব স্যার ভাবছি। আমার একটু কনফিউশন ছিল স্যার, একটু যদি শুনতেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি কনফিউশন? আহ, স্যার এই যে আপনি বললেন না যে নাথিং টু ড্রিঙ্ক, তো আমি এখানে এই ড্রিঙ্ক মানে তো ভার্ব ওয়ান এটা। হ্যাঁ, ভার্ব ওয়ান। এখানে সবগুলোতে ভার্ব ওয়ানই হবে, টু এর পরে ভার্ব ওয়ানই হবে, কিন্তু ভার্ব টু ভার্ব থ্রি হবে না, ভার্ব ওয়ানই মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে, ও প্রেজেন্ট ফর্ম। কিন্তু স্যার হ্যাঁ, আমি যদি ভার্ব টু, কিন্তু স্যার আমি যদি ভার্ব টু, কিন্তু আমি যদি ভার্ব টু বসে তাহলে তো ভুল হয়ে যাবে তাই না? তাহলে ভুল হবে, হ্যাঁ, তাহলে ভুল হবে, ভার্ব টু না, ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান হবে, মানে প্রথম যে ভার্বটা, ভার্ব ওয়ান মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো ড্রিঙ্ক হবে, ড্র্যাঙ্ক হবে না, ড্রাঙ্কও হবে না। ঠিক আছে, এরকম আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। দেখুন, তারপর আমি কোনো কিছু করব করব ভাবছি, এই ধরনের কথা যদি বলি, ভাই আমি পড়াশোনা করব করব ভাবছি, আমি ইংরেজি শিখবো শিখবো ভাবছি, শিখবো বলে ভাবছি, বা আমি ভাবতেছি ইংরেজি শিখবো, আমি কাজ করব, কাজ শুরু করব ভাবছি, আমি সকাল সকাল উঠবো ভাবছি। এই জাতীয় কথা কিন্তু আমরা অনেক বলে থাকি যে আমি কোনো কিছু করব করব ভাবছি। তো এই কথাটাকে যদি ইংলিশে আমরা বলতে চাই, তাহলে আমরা খুব সহজ একটা স্ট্রাকচার ব্যবহার করবো, সেটা হচ্ছে আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ। এই আই থিঙ্ক অফ এর পরে যেটা করতে হবে, অফ এর পরে ভার্ব ওয়ান, তারপর হচ্ছে আই এন জি যুক্ত করতে হবে, আই এন জি, ভার্ব ওয়ানের সাথে আই এন জি, তাহলেই হয়ে যাবে। যেমন দেখেন, আমি পড়াশোনা করব ভাবছি, আই থিঙ্ক অফ স্টার্টিং। আই থিঙ্ক অফ স্টার্টিং, অফ দিয়ে স্টার্টিং দিবেন, এই যে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সাথে আই এন জি। আই আমি ইংরেজি শিখবো ভাবছি, শিখবো ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি কাজ শুরু করব ভাবছি, আই থিঙ্ক অফ স্টার্টিং ওয়ার্ক। স্টার্টিং ওয়ার্ক। আমি সকাল সকাল উঠবো ভাবছি, ওয়েক আপ অর্থ হচ্ছে উঠা, ঘুম থেকে উঠা। তো আই থিঙ্ক অফ ওয়েকিং আপ, ওয়েক আপ এর সাথে আই যে যোগ, ওয়েকিং আপ আর্লি, আর্লি অর্থ হচ্ছে সকাল সকাল, তাড়াতাড়ি। তো আমি টাকা জমাবো ভাবছি, সেভ অর্থ হচ্ছে জমানো, সেভ মানে হচ্ছে সঞ্চয় করা। তো সেভিং মানি, আইএনজি যোগ হয়েছে সেভের সাথে আইএনজি। আই থিঙ্ক অফ সেভিং মানি, আমি টাকা জমাবো ভাবছি। আমি বাইরে যাব ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং আউটসাইড। গোয়িং আউটসাইড, গো অর্থ হচ্ছে গো, গো আউটসাইড অর্থ হচ্ছে বাইরে যাওয়া। তো এখানে অফের পরে গো আসবে এবং সাথে আইএনজি যোগ, অর্থাৎ গোয়িং হবে। আই থিঙ্ক অফ গোয়িং আউটসাইড, আমি বাইরে যাব ভাবছি। আমি ব্যায়াম করব ভাবছি, আই থিঙ্ক অফ ডুইং এক্সারসাইজ। ডুইং এক্সারসাইজ, এক্সারসাইজ মানে কি ব্যায়াম, আই থিঙ্ক অফ ডুইং এক্সারসাইজ, আমি ব্যায়াম করব ভাবছি। আমি তোমাকে ফোন করব ভাবছি, বলুন তো। জি স্যার। আমি তোমাকে ফোন করব ভাবছি, ফোন করব ভাবছি, কল করব ভাবছি, আই থিঙ্ক অফ কলিং ইউ। আই থিঙ্ক অফ কলিং ইউ, মাশাল্লাহ। আমি আমি খাবার রান্না করব ভাবছি, খাদ্য বা খাবার রান্না করব ভাবছি, আই থিঙ্ক অফ কুকিং ফুড। আই থিঙ্ক অফ কুকিং ফুড। আই থিঙ্ক অফ কুকিং ফুড, এখানে কুক ফুড হবে না কিন্তু, কারণ অফের পরে এই যে ভার্বটা যে আসবে, ভার্ব ওয়ান দিবেন ঠিকই, কিন্তু সাথে আই এন জি যুক্ত করতে হবে। যদি বলেন আই থিঙ্ক অফ কুক ফুড, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে, সুন্দর হবে না। আই থিঙ্ক অফ কুকিং ফুড। আমি প্রতিদিন রাতে পড়বো ভাবছি, আই থিঙ্ক অফ রিডিং। রিডিং আই পড়বো থিঙ্ক অফ ভাবছি, রিডিং। রিডিং এভরি নাইট। এভরি নাইট প্রতি রাতে।
আই থিঙ্ক অফ রিডিং এভরি নাইট, আমি প্রতি রাতে পড়বো বলে ভাবছি। তো এই ধরনের বাক্য আমরা কিন্তু অনেক বলে থাকি যে বন্ধু কি চিন্তা করছো, কি ভাবছো? এই তো বন্ধু আমি বাজারে যাব বলে ভাবছি, আমি আগামী সপ্তাহে তোমার সাথে দেখা করব ভাবছি, আমি ভাবছি ইংলিশ শিখবো, আমি আরবি শিখবো ভাবছি। এরকম কথা কিন্তু আমরা ইংলিশে কথা মানে বাংলায় কথা বলার ক্ষেত্রে অনেক বলি। তো ইংলিশেও এগুলো ব্যবহার হয়, প্রচুর ব্যবহার হয় প্রতিনিয়ত। তো তখন আমরা আই থিঙ্ক অফ এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তারপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, আমি হতে যাচ্ছি বা আমি হব, এই জাতীয় বাক্যটা আমরা কিভাবে বলবো? আমি হতে যাচ্ছি বা আমি হব, আই এম গোয়িং টু বি। আই এম গোয়িং টু মানে হচ্ছে আমি যাচ্ছি, আর বি অর্থ হচ্ছে হওয়া। তো আই এম গোয়িং টু বি প্লাস সাথে নাউন বসিয়ে দেবেন যে জিনিসটা হতে চান। যেমন আমি একজন ভালো ছাত্র হতে হতে যাচ্ছি, বা আমি একজন ভালো ছাত্র হব, হতে যাচ্ছি বলতে মানে শীঘ্রই হব আর কি, ভবিষ্যতে হব। দেখুন আই এম I'm গোয়িং going to টু be a বি good আ student. গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, আই এম গোয়িং টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে স্যার, যাচ্ছি। একটা কনফিউশন ছিল। হ্যাঁ, বলুন। আরে এখানে দেখেন, এখানে এই যে আপনার এস এর পরে যদি টি আসে, কিন্তু টিটা মনে হয় সম্ভবত টি উচ্চারিত হবে, টিটা মনে হয় ঠ বলা যাবে না। আমি হ্যাঁ রাহাত হ্যাঁ, ইংলিশ কেয়ার একটা বই কিনছিলাম। জি জি জি, না হ্যাঁ, শব্দের শেষে যে টিটা থাকে ওটা ও স্বাভাবিকভাবে উচ্চারণ হয়। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, আই এম আই এম গোয়িং টু বি আ গুড স্টুডেন্ট, শুরুতে প্রথম যে টিটা থাকে ওটা ওই উচ্চারণ করতে হয়, শেষের যে টিটা থাকে ওটা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হয়। তো দেখুন আই এম গোয়িং টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে যাচ্ছি বা হব। আমি একজন শিক্ষক হব বা হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি আ টিচার। I'm going to I'm going to be a teacher. আমেরিকা ব্রিটিশের I'm going to be a teacher. Teacher. আমি একজন ডাক্তার হতে যাচ্ছি, বলুন। I'm going to be a doctor. I'm going to be a doctor. ব্রিটিশ ডক্টর, ডক্টর অথবা ডক্টর আমেরিকান। আমি সফল হব বা আমি সফল হতে যাচ্ছি, I am going to be successful. Going I'm to going be to be successful. successful. আহ, আমি আরো ভালো হব বা হতে যাচ্ছি, I'm ভালো। going to be a better. I'm going to be, I'm going to be, হ্যাঁ, ব্রিটিশ বলে better, better, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট better, I'm going to be better, মানে এরা টি রে ডি উচ্চারণ করে, যাই হোক হলো কি তাই বলেন better। স্যার, রাইট তাই বলেন। ব্রিটিশ আমেরিকানরা টি কে ডি উচ্চারণ করে better, better, better কে বলে better। তাহলে I'm তাহলে going to তাহলে দেখছেন তো তাহলে দেখছেন তো আমি কোনখানে আমেরিকান আমেরিকান ফলো করে আর কোনখানে ব্রিটিশ ফলো করে, দেখছেন তো। জি জি জি, I'm going to be better অথবা better। আচ্ছা, আমি শক্তিশালী হব বা শক্তিশালী হতে যাচ্ছি, I'm going to be strong। I'm going to be strong। আমি সুখী হব বা খুশি হব বা আমি খুশি স্ট্রং। হতে যাচ্ছি, আমি খুশি হব বা হতে যাচ্ছি, কি বি হবে? হ্যাপি। I am going to আই be, এম গোয়িং টু বি হ্যাপি। I'm going to be happy। I'm going to be happy। উম, এভাবে। তারপর আমি আত্মবিশ্বাসী হব বা আত্মবিশ্বাসী হতে যাচ্ছি, কনফিডেন্ট, কনফিডেন্ট, এর উচ্চারণ যে কনফিডেন্ট। আই এম গোয়িং টু কনফিডেন্ট। বি, আই এম গোয়িং টু বি কনফিডেন্ট। কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব বা হতে যাচ্ছি। আমি পরিশ্রমী হব বা হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং অর্থ হচ্ছে ওকে। পরিশ্রমী। আই এম গোয়িং টু বি হার্ড ওয়ার্কিং, অর্থাৎ আপনি যে জিনিসটা হতে যাচ্ছেন বা আপনি হবেন, তখন ওই ক্ষেত্রে আই এম গোয়িং টু দিয়ে আই এম গোয়িং টু বি এর পরে শুধু ওই শব্দটা ওই নাউনটা বসিয়ে দিবেন তাহলে হবে। তারপর দেখুন আরেকটা, আহ ভাই কথা বললে কেমন হয়, ভাই চা খেলে কেমন হয়, কফি খেলে কেমন হয়, ভাই ইংরেজি শিখলে কেমন হয়, এখন ঘুমালে কেমন হয়। এরকম কথা আমরা কিন্তু বাংলা ভাষায় অনেক ব্যবহার করি। তো ইংলিশেও এই ধরনের কথা হয়, ভাই এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, কিছু করলে কেমন হয়। এইরকম বাক্য আমরা যদি ইংলিশে বলতে চাই তখন আমাদের ব্যবহার করতে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট কেমন হয়, কেমন, হাউ অ্যাবাউট। তারপরে যেটা করতে হবে হাউ অ্যাবাউট প্লাস এরপরে ভার্ব সাথে আইএনজি বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি, ভার্ব ওয়ান। যেমন, যেমন দেখুন কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট টকিং। হাউ অ্যাবাউট টকিং, হাউ অ্যাবাউট টকিং, তার দ্রুত বলে হাউ অ্যাবাউট টকিং, কথা বলে কেমন হয়, হাউ অ্যাবাউট টকিং। ভার্ব দেখুন ভার্ব ওয়ান সাথে আইএনজি। তারপর দেখুন হাঁটাহাঁটি করলে কেমন হয়, হাঁটলে কেমন হয়, বলুন তো। হাউ অ্যাবাউট ওয়াকিং?
হাউ অ্যাবাউট ওয়াকিং? মাশাআল্লাহ, হাউ অ্যাবাউট ওয়াকিং? একটু প্রশ্ন করা এ করবে, হাউ অ্যাবাউট ওয়াকিং? হাউ অ্যাবাউট ওয়াকিং? হাঁটাহাঁটি করলে কেমন হয়? হাঁটলে কেমন হয়? কিছু খেলে কেমন হয় বা খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট ইটিং? ইটিং। হাউ অ্যাবাউট ইটিং? ঘুমালে কেমন হয়? হাউ অ্যাবাউট স্লিপিং? স্লিপিং? হাউ অ্যাবাউট স্লিপিং? পড়লে কেমন হয়? বই পড়লে বা পড়াশোনা করলে হাউ কেমন অ্যাবাউট হয়? হাউ অ্যাবাউট রিডিং? হাউ অ্যাবাউট রিডিং? রিডিং? হ্যাঁ। গান গাইলে কেমন হয়? হাউ অ্যাবাউট সিঙ্গিং? সিঙ্গিং? সিঙ্গিং, এই যে আইএনজি যুক্ত করেছি, সিং অর্থ হচ্ছে গান গাওয়া। আচ্ছা, খেললে কেমন হয়? হাউ অ্যাবাউট প্লেইং? প্লেইং? হাউ অ্যাবাউট প্লেইং? হাউ অ্যাবাউট প্লেইং? মাই ডিয়ার ব্রাদার, হাউ অ্যাবাউট প্লেইং? খেললে কেমন হয়? রান্না করলে হাউ কেমন হয়? হাউ রান্না, অ্যাবাউট কুকিং? হাউ অ্যাবাউট কুকিং? রান্না করলে কেমন হয়? আচ্ছা, তারপর 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 দেখুন, রান্না করলে আহ কোথাও ঘুরতে গেলে কেমন হয়? ট্রাভেল বা ভ্রমণ করলে 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 কেমন হয়? হাউ অ্যাবাউট ট্রাভেলিং? হাউ অ্যাবাউট ট্রাভেলিং? হ্যাঁ। তারপর হচ্ছে পড়াশোনা করলে কেমন হয়? স্টাডি করলে কেমন হয়? হাউ অ্যাবাউট স্টাডিং? এভাবে এভাবে মানে ভার্ব, শুধুমাত্র হাউ অ্যাবাউটটা মনে রাখবেন, করলে কেমন হয়। হাউ অ্যাবাউট অর্থ হচ্ছে কিছু করলে কেমন হয়, তারপরে শুধু ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে, তাহলে হয়ে যাবে। এভাবে শত শত হাজার হাজার বাক্য তৈরি করবেন। শুধু 10টা বাক্য আমি দিয়েছি, স্যার আমি একটা তার মানে জিনিস এখানে বলছিলাম, এই স্যার। 10টার উপরে সীমাবদ্ধ থাকলে হবে না কিন্তু। ভার্ব পরিবর্তন করে করে ভার্ব ওয়ান বসিয়ে বসিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু, না হলে স্পোকেন ইংলিশটা কিন্তু আয়ত্তে আসবে না। শুধু স্ট্রাকচার রুলস জানলে জি। হবে না, এগুলো প্র্যাকটিক্যালি চর্চা করতে হবে। তারপর দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ একটা স্যার জিনিস আমি দেখি। নাউনটা বুঝতে পারি না। নাউনটা বুঝতে পারছেন না? নাউন, মানে নাউন তো হচ্ছে, নাউন যে আসলে নাউন কি, আমি বলি, যে মানে আচ্ছা কোন আমি আপনাকে বলি, নাউন হচ্ছে আপনার, যদি বলি এক কথায় যদি বলতে চাই আপনাকে, ভার্ব ব্যতীত যা আছে বাকি সবই মনে করেন নাউন। ভার্ব ছাড়া বাকি যা আছে সবগুলোই ধরেন নাউন। নাউনের মধ্যে আরো বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন নাউন বলতে কি ও, আপনার, মানে ভার হ্যাঁ, ভার বাদে সব নাউন? হ্যাঁ ভার্ব বাদে সব নাউন বলতে, হ্যাঁ নাউন বানানো যে সবগুলোকে বলা যাবে এক বাক্যে, কিন্তু এর মধ্যে কিছু আছে অ্যাডজেক্টিভ, কিছু আছে অ্যাডভার্ব, এগুলো আলাদা আলাদাই আছে। বাকি ভার্ব ব্যতীত বাকি যেগুলো আছে ওইগুলোকে আমরা এক বাক্যে নাউন বলতে পারবো, সমস্যা নেই। কিন্তু নাউনের মধ্যে বিভিন্ন ধরনের আছে। তবে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, কোনো বস্তু ব্যক্তির বা কোনো জায়গার নামকে নাউন বলা হয়, ঠিক আছে। আর অ্যাডভার্ব হচ্ছে আপনার ভার্বের পরিবর্তে যেটা বসে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে মানে কোনো গুণ, দোষ গুণ, ব্যক্তির কোনো দোষ গুণ বোঝানোর জন্য যে ধরনের এগুলো ব্যবহৃত হয় শব্দ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কোন মানুষের গুণ বোঝানোর জন্য, দোষ বা গুণ। সমস্যা নেই, এগুলো আমি আপনাকে আর প্রয়োজনে আলাদাভাবে একটা দেখাবো না, সমস্যা নেই, টেনশন করবেন না। তো দেখুন, যেহেতু সময় কম, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদের হয়তোবা ঘুম আসছে, আরো কিছু প্রসিদ্ধ ইংরেজি শিখাই। কিভাবে প্রশ্ন করতে হয় দেখুন, খুব সহজে, শর্টকাটে সব কিছু বোঝা খুব যায়। সহজে, খুব সহজে দেখুন। এই যে এটাও অনেক সহজ একটা শিখাচ্ছি, দেখুন মজা পাবেন আশা করি। দেখুন, যদি আমরা বলি না সময়, ভাই কি করতে হবে, কি খেতে হবে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি দেখতে হবে, ঠিক আছে, কি শুনতে হবে, এই জাতীয় কথা যদি ইংলিশে বলতে চাই, তখন আমাদের কি ব্যবহার করতে হবে? হোয়াট টু, এরপরে ভার্ব ওয়ান বসাবেন। যেমন দেখুন, কি করতে হবে? হোয়াট টু ডু, হোয়াট টু ডু, কি করতে হবে। কি খেতে হবে? হোয়াট টু ইট, হোয়াট টু ইট। হোয়াট টুটা ঠিক থাকবে, শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করবে। কি পড়তে হবে? হোয়াট টু রিড। কি রান্না করতে হবে? হোয়াট টু কুক। কি দেখতে হবে? হোয়াট টু সি। কি শুনতে হবে? হোয়াট টু লিসেন। ঠিক আছে। এইভাবে শুধু ভার্ব পরিবর্তন করে করে, ভার্ব ওয়ান বসিয়ে বসিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কাউকে যদি বলতেছেন যে ভাই এখন কি করতে হবে, এখন কি এখন কি করতে হবে, হোয়াট টু ডু নাও, হোয়াট টু ডু নাও, নাও বসিয়ে দেবেন। এখন কি খেতে হবে? হোয়াট টু ইট নাও, এরকম। তারপর দেখুন, কখন যেতে হবে, কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, এরকম বাক্য যদি বলতে চাই, প্রশ্ন করতে চাই, তখন ব্যবহার করতে হবে ওয়েন টু প্লাস ভার্ব ওয়ান। যেমন দেখুন, কখন যেতে হবে? when to go, when to when to go, কখন যেতে হবে। কখন খেলতে হবে? when to play, কখন ঘুমাতে হবে? when to sleep, কখন ইংরেজি শিখতে হবে? when to learn English। এইভাবে ওয়াইন অর্থ তো কখন, এটা আপনারা জানেন। হোয়াট অর্থ কি, এগুলো আমি এর আগেও দেখিয়েছি অনেক আগে।
জানেন তো এইভাবে। তারপর দেখুন, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় কাজ করতে হবে, কোথায় ঘুমাতে হবে, কোথায় খেতে হবে, এরকম বাক্য যদি আমরা বলতে চাই তখন ব্যবহার করতে হবে ওয়্যার টু। ওয়্যার টু প্লাস ভার্ব ওয়ান। দেখুন, ওয়্যার টু গো, ওয়্যার টু গো কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে ওয়্যার টু স্টে, ওয়্যার টু স্টে, কোথায় কাজ করতে হবে ওয়্যার টু ওয়ার্ক, কোথায় খেলতে হবে ওয়্যার টু প্লে। এভাবে কোথায় এর জন্য ওয়্যার টু ব্যবহার করবেন। তারপর দেখুন, কিভাবে যেতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে ইংরেজি শিখতে হবে, এরকম বাক্য আমরা যদি ইংলিশে বলতে চাই, প্রশ্ন করতে চাই, তখন ব্যবহার করতে হবে হাউ টু। হাউ টু এর পরে ভার্ব ওয়ান। যেমন হাউ টু গো, হাউ টু গো কিভাবে যেতে হবে, কিভাবে রান্না করতে হবে, হাউ টু কুক, হাউ টু কুক কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন, হাউ টু লার্ন। এবার যদি বাক্যটা বড় করতে চাই, কিভাবে ইংরেজি শিখতে হবে, হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে আরবি শিখতে হবে, হাউ টু লার্ন অ্যারাবিক, কিভাবে কোরআন শিখতে হবে, হাউ টু লার্ন কোরআন, কিভাবে ড্রাইভিং শিখতে হবে, হাউ টু লার্ন ড্রাইভিং, কিভাবে রান্না শিখতে হবে, হাউ টু লার্ন কুকিং। এভাবে বাক্য বড় করতে পারবেন। তো কিভাবে কোনো কিছু করতে হবে যদি প্রশ্ন করতে চান, তখন হাউ টু স্ট্রাকচারটা ব্যবহার, হাউ টু এর পরে শুধু ভার্ব ওয়ান বসিয়ে দেবেন। এটা কিন্তু আইএনজি ব্যবহার করতে হবে না, ভার্ব ওয়ান বসাবেন। তারপর দেখুন, একটা বিষয় খেয়াল করবেন, কোন একটা শব্দের ভার্বের শুরুতে যদি টু আসে, তাহলে কিন্তু ওই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় না। এটা কিন্তু খেয়াল করবেন। কিন্তু যদি ভার্বের শুরুতে অফ আসে, তখন কিন্তু আইএনজি যুক্ত হয়, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। এটা মনে রাখবেন। যেমন দেখবেন এই যে এখানেও টু আসছে, এ হয় নাই, কিন্তু এক জায়গায় দেখে আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে দেখেন, আই থিঙ্ক অফ ডুইং এক্সারসাইজ, আই থিঙ্ক অফ কলিং, এই যে অফ আসছে ভার্বের পূর্বে, এই জন্য আইএনজি যুক্ত করছি। কিন্তু টু দিলে আবার আইএনজি যুক্ত করতে হয় না। এটা হচ্ছে একটা ইংলিশে একটা মানে ভুল প্রসিদ্ধ একটা নিয়ম, মনে রাখবেন। তো এই জন্য এই যে এখানে সবগুলো শুরুতে পরে টু আছে, ভার্বের শুরুতে টু আছে, এই জন্য শুধু ভার্ব বসাবেন, আইএনজি যুক্ত করতে হবে না। যেমন কিভাবে যেতে হবে, হাউ টু গো, কিভাবে রান্না করতে হবে, হাউ টু কুক, কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন। তারপর কেন, কেন যেতে হবে, কেন খেতে হবে, কেন পান করতে হবে, কেন বসতে হবে, কেন ইংরেজি শিখতে হবে, কেন ঘুমাতে হবে, এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। তো কেন করতে হবে এরকম প্রশ্ন যদি করতে চাই, তখন আমরা ব্যবহার করবো ওয়াই টু। ওয়াই টু, ওয়াই টু এর পরে ভার্ব ওয়ান। যেমন কেন পান করতে হবে, বলো কেন পান করতে হবে, সে ওয়াই টু ড্রিঙ্ক, টেল মি, টেল মি আমাকে বলো, ওয়াই টু ড্রিঙ্ক কেন পান করতে হবে, কেন বসতে হবে, ওয়াই টু সিট, ওয়াই টু সিট, কেন ইংরেজি শিখতে হবে, ওয়াই টু লার্ন ইংলিশ, ওয়াই টু লার্ন ইংলিশ, কেন, এবার বলুন আপনাদেরকে প্রশ্ন করে, আমি বললে হবে না, কেন আরবি শিখতে হবে, Why to learn Arabic? ওয়াই টু লার্ন অ্যারাবিক, কেন ঘুমাতে হবে, Why to learn sleeping? না না, ওয়াই টু লার্ন স্লিপিং না, তাদের হচ্ছে কেন ঘুমানো শিখতে হবে, লার্ন তো শেখা, কেন ঘুমাতে হবে ডাইরেক্ট বলেন ওয়াই টু স্লিপ। Why to sleep? হ্যাঁ, কেন রান্না করতে হবে, Why to cooking? Why to কুকিং না, cook? ওয়াই টু কুক। আচ্ছা, এবার বলুন কিভাবে রান্না করতে হবে, How to cook? হাউ টু কুক, কিভাবে শিখতে হবে, How to learn? কিভাবে যেতে হবে, How to গো, হাউ টু, how to go? হাউ টু গো কিভাবে। তারপর দেখুন, কোথায় যেতে হবে, যদি বলতে চাই কোথায় যেতে হবে, Where to go? where to go, কোথায় কাজ করতে হবে, Where to work? where to work। মাশাআল্লাহ। তারপর দেখুন কখন যেতে হবে, When to go? where to go, কখন খেলতে হবে, When to play? where to play, কখন ঘুমাতে হবে, When to sleep? কখন কখন কি করতে হবে, কখন না না, কখন আসতে হবে, When to come? when to come। মাশাআল্লাহ। কখন আম, কাজ করতে হবে, When to work? when to work। কখন কথা বলতে হবে, When to talk? when to talk, talk না talk, when to talk। আচ্ছা, তারপর কি করতে হবে, কি করতে হবে, What to do? কি খেতে হবে,
What to eat? কি পড়তে হবে? হোয়াট টু রিড। কি পড়তে হবে? হোয়াট টু Eat. রিড। কি লিখতে হবে? Read. কি লিখতে হবে? What writing? রাইটিং না, রাইট। রাইটিং না, এই আমি বলেছি না, টু এর পরে শুধু ভার্ব বসাবেন আর আইএনজি হবে না কিন্তু। হোয়াট টু রাইট, কি লিখতে হবে। কি দেখতে হবে? I to see. সি। হোয়াট টু সি, সি অর্থ দেখা। আচ্ছা, মেক অর্থ কি বলুন তো? মেক অর্থ কি? Make মানে তৈরি করা। তৈরি করা। কি তৈরি করতে হবে বলুন? মেক রান্না যদি বলে রান্না করতে হবে। রান্না করতে, হোয়াট টু কুক, কি রান্না করতে হবে। আমি বলছি কি তৈরি করতে হবে। মেক বসায় দিন, বসিয়ে দিন। হোয়াট টু, What to হোয়াট make? টু মেক, হোয়াট টু মেক। হ্যাঁ, মাশাআল্লাহ। তা পারবেন তো? আমি তো এখানে কয়েকটা বাক্য দিচ্ছি, আপনারা ভার্ব দিয়ে করবেন, সমস্যা অসংখ্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি একটু কষ্ট করে দেখি পিডিএফ এর সাথে একটু পরে ক্লাস শেষে 200 ভার্বের একটা লিস্ট দিয়ে দিব এই আজকের পিডিএফ এর শেষে। সহজ প্রসিদ্ধ 200 ভার্ব এবং এগুলোর আর আমাদের ভার্ব ওয়ান, ভার্ব ক্লাস ভার্ব টু। করে না, ভার্ব ওয়ান ভার্ব থ্রি। হ্যাঁ, এগুলো তো আমি এর আগে ক্লাসে তো বুঝিয়েছি, এর আগে তো কয়েকটা ক্লাসে তো বুঝিয়েছি, আমি এর আগে তো বুঝিয়েছি। আর ভার্ব তো আমি প্রায় মনে হয় 100টা ভার্বের লিস্ট করেছিলাম, এখন আবার নতুন 200 ভার্ব অ্যাড করেছি। তো ভার্বের মানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি একসাথে যুক্ত করেছি উচ্চারণ সহ। তো আমি একটা কাজ করি, আজকে ক্লাসের পরে আমি ওই ভার্বগুলো আপনাদের এই পিডিএফ এ যুক্ত করে আমি পিডিএফটা দিয়ে দিব আবার নতুন করে, সমস্যা নেই। কারণ ভার্ব ছাড়া কিন্তু ইংলিশ পারবেন না। এগুলো তো হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। আর মূল কথা হচ্ছে ভার্ব জানা থাকতে হবে, প্রচুর ভার্ব শিখতে হবে। ভার্ব না থাকলে, জানলে আপনি তো বাক্য স্যার বলতে পারবেন ভার্ব না। মনে হয় কয় হাজার শিখতে হবে স্যার? কয় স্যার হাজার বলতে ভার্ব মনে হয় কয় হাজার শিখতে কয় হবে? হাজার বলতে আপনি যদি ইংলিশে নিয়মিত রেগুলার কথা বলতে চান, নিয়মিত যদি সবার সাথে কথা বলতে চান, তাহলে আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি, কথা বলার জন্য সব মিলিয়ে যদি 300 ভার্ব শিখতে পারেন, যথেষ্ট, এনাফ। সারাদিন সুন্দর করে কথা বলতে পারবেন, 300 ভার্ব শিখতে যথেষ্ট। এর বেশি ভার্ব ব্যবহৃত হয় না। বাকি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাহলে কমপক্ষে 500 ভার্ব জানা থাকতে হবে। 500 ভার্ব। আর যদি মনে করেন আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, একদম সর্বোচ্চ লেভেল, যে কোনো কি বই যেন পড়তে পারেন, যে কোনো অ্যাপ ইংলিশে করতে পারেন, পড়ে বুঝতে পারেন ইংলিশ, তাহলে কমপক্ষে 1000 ভার্ব জানা থাকতে হবে। এটা হচ্ছে একদম সর্বোচ্চ লেভেল যারা অ্যাডভান্স। আর যদি আপনি মোটামুটি 300 ভার্ব জানা থাকে আপনার, তাহলে আপনার ইংলিশ যথেষ্ট, সারাদিন কথাবার্তা বলতে পারবেন, যে কোনো বাক্য তৈরি করতে পারবেন, বুঝবেন। এরকম আর কি, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো আমি 200 ভার্বের একটা লিস্ট আমি আজকে যুক্ত করে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছেন। আর আমি আবারও বলছি, আপনি ইংলিশে কথা বলতে চান, কিন্তু যদি এরকম এই যে এই ধরনের জায়গা বিশেষে কোন সেক্টরে কোন কিভাবে কথা বলতে হবে, কি ধরনের বাক্য তৈরি করতে হবে, এরকম এই ধরনের যদি রুলস গুলো যদি না জানা থাকে, যদি না জানেন, তাহলে কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি অনেক শব্দ জানেন, কিন্তু আপনি এই যে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতো, এগুলো যদি না জানা থাকে, তাহলে কিন্তু বলতে পারবেন না। এই জন্য এগুলো প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করে করে এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর। এগুলো অল্প কিছুদিন যদি প্র্যাকটিস করেন, দেখবেন আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি যেটা মনে করি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিজের সাথে নিজে ইংলিশে কথা বলা। নিজে নিজে ব্যবহার করবেন আপনি। হাঁটছেন, কোথাও বসে আছেন, কোনো একটা বিষয় করতে, মানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন। যেমন যেমন কি করতে হবে, হোয়াট টু ডু, কি খেতে হবে, হোয়াট টু ইট। আপনার কোনো বিষয়ে আইডিয়া নিতে হবে, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, এই সম্পর্কে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউর প্ল্যান, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইংলিশ গ্রামার, আমার ইংরেজি গ্রামার সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো এরকম ভাবে আর কি, জায়গা বিশেষে আপনার কোনো কিছু করার নাই, বলবেন নাথিং টু ডু, নাথিং টু ডু। কোনো কিছু খাওয়ার নাই, নাথিং টু ইট। কোনো কিছু পড়ার নাই, নাথিং টু রিড। কোনো কিছু কেনার নাই, নাথিং টু বাই। এইভাবে জায়গা বিশেষে আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন, তখন বলবেন আই থিঙ্ক অফ, তারপর আপনি যে বিষয়টা নিয়ে ভাবছেন, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো শিখবো ভাবছি। আই থিঙ্ক অফ স্টার্টিং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব ভাবছি। এরকম মানে জায়গা বিশেষে বিভিন্ন সেক্টরে আপনার যখন যেই পরিস্থিতি, ওই পরিস্থিতি অনুযায়ী বাক্য ব্যবহার করবেন এবং এইগুলো চর্চা করবেন। এইভাবে চর্চা করতে করতে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে আল্লাহ তাআলার তৌফিকে। যাই হোক, তো অনেক রাত হয়ে গেছে, আর ক্লাস দীর্ঘ করব না, এতটুকুই ছিল। আহ কোনো কিছু অস্পষ্টতা আছে কোনো বিষয়ে? হ্যাঁ।
বলুন। স্যার আমাদের মানে বড় বড় এখনো যে সামনে যে ক্লাস আছে, এখনো যে 15টি যে ক্লাস হবে, হ্যাঁ, হ্যাঁ। তো মানে বড় বড় কি উপলক্ষে যে কি ক্লাস গুলো হবে যদি একটু মানে নলেজে দিতেন যে। ও, আমাদের আগে সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো, মানে এখন তো মনে করেন প্রাথমিক লেভেলের, প্রাথমিক লেভেল থেকে তো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। তা আরো অ্যাডভান্স লেভেলের বাক্য কিভাবে, ছোট্ট একটা বাক্যকে অনেক বড় লেভেলে বাক্য তৈরি করতে, বড় বানাতে হয়, ঠিক আছে, অনেক, এবং বাক্য, একটা সাধারণ হ্যাঁ বাক্যকে স্যার কিভাবে আমার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বলতে হয়, এরকম বাক্য শিখবো। তারপর শিখবো আপনার ভয়েস, ভয়েস শিখবো, মানে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কিভাবে এই ধরনের বাক্য বলতে হয়, এরকম আরো কিছু গ্রামাটিক্যাল বিষয় গ্রামাটিক্যাল থাকবে। তবে গ্রামারে ফোকাস করবো না, ফোকাস করবো হচ্ছে স্পোকেন ইংলিশে, ইংলিশে কথা বলার ক্ষেত্রে। কারণ গ্রামার তো সবাই কম বেশি জানে, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি না শেখার কারণে অনেকেই মানে কথা বলতে পারে না। তো আমরা এইগুলো প্র্যাকটিক্যালি শিখবো ইনশাল্লাহ। সামনে ক্লাসগুলো আরো বেশি যে গুরুত্বপূর্ণ আমাদের হবে, ওখানে আরো বড় অনেক বড় ভাই, তথ্য থাকবে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিকে। আমাদের এখানে বড় বড় ভাইরা বলে যে মোটে গ্রামার ইংলিশ শিখতে গেলে, কারণ এটা একটা ভাষা, কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরে বলে আমাদেরকে হ্যাঁ, গ্রামার শিখতে হয়, এজন্য হ্যাঁ। এজন্য ইংলিশ ইংলিশে হচ্ছে, ইংলিশ হচ্ছে কথা একটি বলতে। ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। তো ভাষা হিসেবে আপনাকে শিখতে হবে। ভাষাটা আমরা যেভাবে শিখেছি, বাংলা ভাষা তো আমরা কি করেছি, শুনে শুনে শিখেছি। আমরা তো বাংলা গ্রামার পড়ে ভাষা শিখে নাই, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি, নিজেরা কথা বলে বলে শিখেছি, শুনে শুনে। তো ইংলিশটাও আমাদেরকে এইভাবে শিখতে হবে। গতানুগতিক পদ্ধতিতে যদি শিখতে চাই যে গ্রামার শিখবো আগে, গ্রামার পরে ইংলিশ, তাহলে ইংলিশ শেখা হবে না। আপনি প্রচুর গ্রামার জানবেন কিন্তু ইংলিশ পারবেন না, বুঝছেন? এই জন্য গ্রামাটিক্যালে ফোকাস করার এত বেশি দরকার নাই, হালকাভাবে করেন। বাকি স্পোকেন ইংলিশে ফোকাস করেন, এই যে এই ধরনের স্ট্রাকচার গুলো দেখেন, এগুলো প্র্যাকটিস করেন, এগুলো প্রচুর পরিমাণে আয়ত্ত, মানে চর্চা করুন, চর্চা করে করে আয়ত্ত করেন। দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে মুখ চালু হয়ে যাবে, তারপর আর কেউ থামাতে পারবে না আপনাকে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আজকে এ পর্যন্ত থাকো নাকি? জি, স্যার আমি আরেকটা ওই স্যার আমি বাক্য বড় করতে পারি না, মনে করেন যে আই এট রাইস, আই এট আহ, রাইস দিয়ে 3 4 5 লাইন করে মানে বানাতে পারে না। 3 4 5 লাইন তো দূরের কথা, 1 লাইনও ভালোভাবে পারে না, পুরো 1 লাইন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বাংলা সমস্যা নেই, পারবেন, এটা পারবেন। আমি তো এটাই শিখাবো সামনে ক্লাসগুলোতে, এটাই শিখাবো। আস্তে আস্তে মানে বাক্য কিভাবে বড় করতে হয় এই পদ্ধতিগুলো আমি আমি শিখাবো। আর এই পদ্ধতিগুলো সামনে আমরা শিখবো ইনশাল্লাহ। তো দেখবেন ছোট্ট একটা, আমি এটাও দেখাবো, আমি মানে কি কি সিস্টেমে দেখাবো এটা বলে দিচ্ছি। একটা ধরেন একটা একটা এ থাকবে, একটা ছবি দিব, একটা ছবি দিব। এই ছবি থেকে আমরা বাক্য তৈরি করা শিখবো, কিভাবে ছবি দেখে দেখে আমরা ডেসক্রাইব করবো ইংলিশে। এবং প্রথমে ছোট্ট একটা বাক্য তৈরি করবো যে সে এটা করছে, সেটা এই জিনিসটা করছে। তারপর সে মানে এভাবে আস্তে আস্তে বাক্য বড় করবো, আস্তে আস্তে মানে করবো, জি ইনশাল্লাহ এভাবে আর আস্তে কি, আস্তে এভাবে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। যাই হোক, তাহলে থাকুক এ পর্যন্ত নাকি? হুম, জি। জি 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 স্যার, স্যার ইনশাল্লাহ আর আল্লাহ ওই হাফেজ। আরেকটা বিষয়, লিসেনিংটা আমরা মানে কি পডকাস্ট শুনবো নাকি, মানে বিভিন্ন লিসেনিং তো শোনার অনেকটা প্রয়োজন। পডকাস্ট বলতে যদি আপনারা, আমার মনে হয় যদি আপনারা যদি পারেন নাকি, এটা দোষের কিছু না। অনেকে ভাবতে পারে আরে কি কয়, এগুলো তো বাচ্চারা করবে, কিন্তু না, বাচ্চারা তো করবে, ঠিক আছে। আমাদেরকে এখন বাচ্চা হয়ে যেতে হবে, কারণ আমরা এখন ইংলিশে, ইংলিশ ভাষায় বলা যায় বাচ্চাই। বাচ্চারা যেমন হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প করে ইংলিশ শিখে, ভাষা শিখে, আমরা এরকম ইংলিশটা এভাবে শিখছি। তো বাচ্চাদের মতো হয়ে যেতে হবে। বাচ্চাদের মতো কি, কার্টুন দেখতে হবে ইংলিশ। ইংলিশ অনেক বেসিক সহজ সহজ কার্টুন আছে, দেখেন মজাও পাবে, অনেক মজা লাগবে, এবং অনেক সহজ ইংলিশটা শিখতে পারবেন। কার্টুনের মধ্যে এত সহজ সহজ ভাষা ব্যবহার করে ইংলিশ কার্টুন। আমি প্রয়োজনে কার্টুনের কয়েকটা নাম বলবো না, সহজ কয়েকটা কার্টুনের, এগুলো দেখতে পারেন। কিছু করতে হবে না, শুধু দেখবেন। প্রতিদিন ফোনে প্রায় 5 মিনিট কার্টুন দেখেন, 10 মিনিট কার্টুন দেখেন ইংলিশ, আপনি একটু মজাও পাবেন। আবার আপনি মানে মজার ছলে ইংলিশটা শিখে যাবেন, ইংলিশ কার্টুন যদি দেখেন বাচ্চাদের মতো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সমস্যা নেই, যেমন আমি নিজে এখনো মাঝে মাঝে কার্টুন দেখি। আহ, তো আমি মূলত কার্টুন দেখি বিনোদনের জন্য না, ভাষা শেখার জন্য। ইংলিশ কার্টুন দেখি, আরবি কার্টুন দেখি। তো কার্টুন দেখে খুব সহজে ইংলিশটা ভাষাটা শেখা যায়, দেখবেন। স্যার আচ্ছা, একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? না, 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 একটা মাইন্ড মিনিটের করবো না। জন্য। স্যার আপনি মানে চ্যাট জিবির সাথে কি মানে অনর্গল কথা বলতে পারবেন? জি, জি, চ্যাট জিপিটির সাথে রেগুলার, সব প্রতিদিনই কথা হয়, প্রতিদিনই কথা হয়। যে কোনো বিষয়ে পরামর্শ করি বা কথা বলি চ্যাট জিপিটির সাথে, যে কোনো বিষয়ে। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক ভালো রাইটিং থাকবেন, হ্যাঁ। যতবার কষ্ট রেকর্ডটা তো করতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।